আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যারা দেশ নিয়ে চিন্তিত, দেশ নিয়ে ভাবি, আমরা আসলে আমাদের এখন অনেক চিন্তা হইতেছে আমাদের দেশটাতে কি হইতেছে কি না হইতেছে। আমরা আমাদের মতো করে ভাবতেছি দেশের মধ্যে আসলে কি হইতেছে। এই যে একটা সাধারণ যৌক্তিক আন্দোলন নিয়ে কতগুলা মায়ের বুক খালি হয়ে গেল, কতগুলা বাবা ছেলেহারা হয়ে গেল, কতগুলা ফ্যামিলি পঙ্গু হয়ে গেল, আরো হাজার হাজার ছেলে হসপিটালে বর্তমান মৃত্যু শয্যায় সজ্জিত আছে, মৃত্যু পথের যাত্রী। অনেক ছেলেরা পা হারিয়ে ফেলছে, অনেকে চিরতরে অন্ধ হয়ে গেছে। আচ্ছা, এরা কি কখনো দেশকে ক্ষমা করবে? এরা কি পাকিস্তানিদের হাতে গুলিবিদ্ধ হয়েছে? তাহলে আমাদের দেশের সরকার, আমাদের প্রশাসন কেন তারা বুঝতেছে না তারা কাকে গুলি করতেছে, তারা কাকে অত্যাচার করতেছে, কার উপর অত্যাচার করতেছে? তারা তারা তাদের মানুষের উপর অত্যাচার করতেছে। একটা সময় আমাদেরকে ইংরেজরা শোষণ করছে। ইংরেজদের পরে যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ভারত পাকিস্তান হয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল, তখন আমাদেরকে পাকিস্তানিরা শোষণ করছে। তখন পাকিস্তানের যে মূল আদর্শ ছিল, তাদের আদর্শ ছিল মূলত আমরা পরিশ্রম করব, তারা উপভোগ করব। পাকিস্তান যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল, দেশটার মধ্যে অনেক দূরত্ব ছিল। তারা ওইখান থেকে আমাদেরকে কন্ট্রোল করে আমরা পরিশ্রম করতাম আর ওরা ভোগ করত, এমন পরিস্থিতি ছিল। একটা পর্যায়ে আমাদের দেশের ছাত্র সমাজ গর্জে উঠল। কি নিয়ে গর্জে উঠল? হঠাৎ করে তারা আমাদের উপর সাফাই দিতে চাইলো আমাদের রাষ্ট্রভাষা লাজিম উর্দু হইতে হইব, অফিসিয়াল ভাষা উর্দু হইতে হইব। এখন আমাদের মায়ের ভাষা আমরা কি করে উর্দু করব? আমাদের ভাষা বাংলা, আমরা কেন উর্দু ভাষা করব? ওই দিন ছাত্র সমাজের উপর গুলি বর্ষণ করলো। আমাদের ওই সৈনিকদের কথা আমরা আজও ভুলতে পারতেছি না। ওই সৈনিকদের রক্তের মধ্য দিয়ে একদিন এই দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু এই দেশটা স্বাধীনের মূল ভিত্তি ওই ছাত্র সমাজরাই। এই ছাত্র সমাজরাই এই দেশের বড় বড় যারা ছিল তাদেরকে বুঝিয়ে দিছিল কিভাবে বাঁচতে হয়। তাহলে আমরা বুঝতে হইব যে একটা দেশের মূল ভিত্তি হচ্ছে যে এই ছাত্র সমাজগুলা, তারা দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতের কাণ্ডারি হইব। কিন্তু আজ কি দেখতেছি আমরা? সাধারণ নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালাইতেছে, আমাদেরই টাকায়, আমাদের ট্যাক্সের লালিত পালিত আমাদের প্রশাসন। আসলে এটার কোনো ভিত্তি নাই। এই দুঃখ প্রকাশ করার মতো জায়গা নাই। কার কাছে বলবো? আমরা যারা ভিন দেশে বসবাস করতেছি, আমরা কার কাছে বলবো? আমরা যদি আজকে ইন্ডিয়ান থেকে এই রক্তাক্ত ইন্ডিয়ানদের সাথে হইতো, অথবা অন্য কোনো দেশের মানুষের সাথে, প্রশাসনের সাথে হইতো, তাহলে আমরা কার কাছে বলতে পারতাম। আসলে আমাদের ভাষা নাই, আমাদের দেশের প্রশাসন, আমাদের টাকার প্রশাসন, আমাদের ট্যাক্সে যারা বেতনভুক্ত প্রশাসন আমাদের বুকে গুলি চালায়, আমাদের ছাত্র সমাজের বুকে গুলি চালায়। আসলে এই গুলি দিয়ে কখনো ছাত্র সমাজকে দমিয়ে রাখা যাবে না, এটা কখনো সম্ভব হয় নাই। সাধারণ 6 জন ছাত্র শহীদ হওয়ার কারণে একটা দেশের ভিত্তিপ্রস্তর সৃষ্টি হয়ে গেছে। আর যেখানে শত শত মায়ের বুক খালি করা হয়েছে, তাহলে বুঝতে হইব ওই ছাত্রদের প্রতিক্রিয়া কি হইব।
ওই ছাত্র যারা বাঁচি আছে তারা কি কখনো দেশের প্রতি তারা ভালোবাসা দেখাইবো? যারা এখন বেঁচে আছে দেশের প্রতি তাদের ঘৃণা সারা জীবন থেকে যাবে, কেননা দেশের মানুষ তাদের বুকে গুলি চালাইছে, তাদের ট্যাক্সে চলা প্রশাসন তাদের বুকে গুলি চালাইছে। আসলে এভাবে একটা দেশ কখনোই চলতে পারে না, একটা দেশ এভাবে কখনোই চলতে পারে না। আমরা যারা বাহিরে আছি, আমরা বিভিন্নভাবে কথা বলতেছি, দেখতেছি, আসলে আমাদের দেশের চিত্রটা তেমন না। আমাদের দেশের চিত্র বর্তমানে এমন পরিস্থিতি এসে গেছে, 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আমাদের দেশের কিছু রেজাকার ছিল যাদেরকে আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে বিবেচনা করি। তাদের মতো কিছু লোক ছিল, তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পাকিস্তানিদের সাথে গিয়ে বলতো, এখানে কি মুক্তি বাহিনী আছে, থাইলে দেন, না হয় সবাইকে হত্যা করা হইব। বর্তমানে আমাদের দেশে সেম পরিস্থিতি চলতেছে, সেম পরিস্থিতি আমাদের দেশে চলতেছে। এখন বাড়ি বাড়ি গিয়ে বলতেছে ছাত্র আছে, ছাত্র থাকলে বাহির কইরা দেন, আমরা তাদেরকে তল্লাশি করব। ছাত্ররা কি সন্ত্রাস? এত বড় একটা আন্দোলন হয়েছে, একটা ছাত্রর হাতেও তো একটা আগ্নেয়াস্ত্র দেখা যায় নাই, তাহলে কেন বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হইব? রাতের বেলায় ছাত্রদেরকে ঘরে থাকতে দেওয়া হইব না, ওদেরকে হামলা করে মামলা করে ওদেরকে নির্যাতন করে ওদেরকে জেল জুলুম দেওয়া হইব? ওরাই তো আগামীতে এই দেশটা চালাইবো। তোমরা কি সারা জনম এই দেশ চালাইতে পারবা? তোমাদের কি মৃত্যু হবে না? তোমাদের তো একদিন মৃত্যু হবে। ওরাই আগামীর বাংলাদেশ, ওরাই আগামীর ভবিষ্যৎ। একটা দেশ কতটুকু নিম্ন পর্যায়ে চলে যেতে পারে যে একটা 17 বছর বাচ্চাকেও 7 দিনের রিমান্ড দেয়? এই দায় কে নিবে? এই দায় কে নিবে? আমাদের প্রধানমন্ত্রী কান্না চোখে সবার কাছে এসে বলতেছে বিএনপি, জামাত, শিবির সবাই এগুলা করছে। হাই প্রধানমন্ত্রী, আপনি কতকাল আর বিএনপি জামাত করবেন? বিএনপি জামাত কি সারা বাংলাদেশ? বিএনপি জামাত তো সারা বাংলাদেশ না, কিন্তু আপনি বানিয়ে ফেলছেন সারা বাংলাদেশ বিএনপি জামাতকে। আমি বলবো আপনি বিএনপি জামাতকে প্রমোট করেন, আপনি বিএনপি জামাতকে বুস্ট করেন সব সময়। বিএনপির মুখে বিএনপি নামটা যতবার শুনতে হয় আমাদেরকে, আপনার মুখে তার চাইতে বেশি শুনতে হয়। কেন? আপনি একজন প্রধানমন্ত্রী, দেশ চালান, আপনার দায়িত্ব হওয়া উচিত বিএনপিও আপনার জনগণ, জামাতও আপনার জনগণ, শিবিরও আপনার জনগণ। অপরাধীকে অপরাধী চোখে দেখবেন, অপরাধীকে দলের ক্যারেক্টারে কেন দেখতেছেন? এই কইরা দেশটাকে আজ বিভাজনের সৃষ্টি করে ফেলছেন। দেশের মধ্যে এখন মানুষত্ব বলতে কিছুই নাই মানুষের মধ্যে। এই বিভাজন সৃষ্টি করার ফলে মানুষের মধ্যে এখন হিংস্র জানোয়ারের রূপ ধারণ করছে। মানুষের মধ্যে এখন হিংস্র জানোয়ারের ক্যারেক্টার রূপ ধারণ করছে। আমাদের টাকায় কেনা এক বুলেট আমাদের ছেলে মেয়েদের, আমাদের ভাই বোনদের বুকে মারতেছেন, এটা কোন সভ্য সমাজ মেনে নেবে? কেন এমনটা করতেছেন? আসলে এটা কারোর জন্যই কাম্য নয়। আপনি বিএনপি জামাত বলতেছেন, এখন একটা সময় যদি আপনার ক্ষমতা হারিয়ে যায় তখন অন্যরা আইসা বলবো আমলিক এই কাজ করছে, আমলিক এই কাজ করছে। আপনি যদি এখন আমাদের মুখ বন্ধ কইরা দেন, তখন আপনার যখন ক্ষমতা চইলা যাইব তখন আপনার পক্ষে কথা বলার কেউ থাকবে না। তাই যারা কথা বলতেছে তাদের ভালো কথাগুলা নেন, তাদের ভালো কথাগুলা কালেক্ট করেন, কালেক্ট কইরা আপনারা শুধরে
দেশটাকে গঠন করেন সবাইকে নিয়ে। একা কখনো একটা দেশকে সফল করা যায় না যদি সবাই একসাথে না হওয়া যায়। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি একতাই বল, একতাই বল, দশের লাঠি একের বোঝা। আপনি আজকে একা একা কেন চলতেছেন? কেন আপনি একা একা চলবেন? সারা দেশের সব রাজনৈতিক দলগুলাকে নিয়ে এই সমস্যার সমাধান করেন। এই সমস্যার রাজনৈতিক সমাধান হওয়া ছাড়া বাংলাদেশ কখনোই মুক্ত হতে পারবে না। এটা আমরা যারা নিরহ জনগণ আছি এটা আমরা উপলব্ধি করতে পারি। আপনারা রাজনৈতিক পর্যায়ে, শীর্ষ পর্যায়ে থেকে কেন আপনারা উপলব্ধি করতে পারতেছেন না? বন্দুকের জোর দিয়ে ক্ষমতায় থাকা যায় না। বন্দুকের কাছে যদি মানুষ মাথা নত করতো তাহলে আজ 200 স্টুডেন্ট মৃত্যুবরণ করতো না। তাই আপনাদেরকে বুঝতে হইব, আপনারা যারা আমাদের বিবেক, রাজনীতিবিদদেরকে একটা জাতির বিবেক বলা হয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সবাইকে নিয়ে দেশটা গঠন করেন। অনেক তো বিভাজন হয়েছে, কমও তো শাসন করেন নাই। আজ 15 বছর ধরে দেশটা শাসন করতেছেন। আপনি অনেক উন্নয়ন করছেন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, এটা সবাই বিশ্বাস করে, এটা আপনাকে বলতে হবে না। এটা আমরা সবাই বিশ্বাস করি। আপনি জনগণের টাকায় দেশটাকে অনেক উন্নত করছেন। আমরা চাই এই উন্নতর ধারাবাহিকতা অব্যাহত থাকুক, কিন্তু এটা একটা সুষ্ঠু পর্যায়ে থাকুক। দেশটার মধ্যে একটা সুশৃঙ্খল ভাবনা নিয়ে আসেন। এদেশের বেশিরভাগ মানুষে নিরহ, তাদের নুন আনতে পান্তা পোড়ায়, দিন আনি দিন খায়। এভাবে আর চলতে পারে না। কারফিউ দিয়ে সাধারণ মানুষের ঘরে গিয়ে দেখেছেন কারো ঘরে কি খাবার আছে? কারো ঘরে খাবার নাই, কারো ঘরে তেল নাই, কারো বাচ্চা উপবাস আছে। আপনারা তো যারা আছেন তারা ভালোই ভোগ করতেছেন, খাইতেছেন। জনগণের কথাও একবার ভাবেন। এইভাবে একটা দেশ চলে না। সবাইকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গঠন করেন। এই বিভাজনের রাজনীতি যতদিন পর্যন্ত ছাড়তে পারবেন না, দেশটা কোনোদিন একটা সুশৃঙ্খল জাতি ফিরে পাইবেন না। একটা সুশৃঙ্খল ভাবে কথা বলার মতো মানুষ ফিরে পাইবেন না। কেননা আপনারা তো বিভাজন নিজেরাই সৃষ্টি করতেছেন। সকালবেলা ঘুম থেকে উঠলে ফেসবুকে ঢুকলে দেখা যায় আওয়ামী লীগের নেতা ওইখান থেকে এটা করছে, বিএনপির নেতা ওইখান থেকে এটা করছে, জামাতের নেতা ওইখান থেকে ওইটা করছে, কেউ রাজাকার, কেউ শিবির, কেউ এই জন্য, কেউ এটা, কেউ এটা। আর কত এইভাবে চলবে? দেশটাকে একটা সুশৃঙ্খল ধারায় নিয়ে আসেন, এতে সবাই উপকৃত হইবে। এ দেশটা সবার, এ দেশটা মন্ত্রী মিনিস্টারের না। যে মন্ত্রীরা আজকে ক্ষমতার লোভে আপনার পিছে পিছে দৌড়াইতেছে টাকার জন্য, দুর্নীতি করার জন্য, ক্ষমতা হারাই গেলে আপনি ওই মন্ত্রীদেরকেও খুঁজে পাইবেন না। কেননা ওরা আপনার ভালোর সময়ের সঙ্গী, খারাপের সময়ের সঙ্গী কেউ হইব না। তাই আমাদের সবার উচিত সবার জায়গা থেকে প্রতিবাদ করা। আর আমাদের যারা বিবেক আছে, জাতীয় বিবেক, তাদের বিবেককেও নাড়া দেওয়ার দরকার আছে। তাদের বিবেকের কাছেও প্রশ্ন রাখতে চাই, আপনারা একটু কথা বলেন, সবাইকে নিয়ে বসেন, সবাইকে নিয়ে বসে দেশটাকে একটা সুশৃঙ্খল সিস্টেমে নিয়ে আসেন। আর কত বিভাজন করে কত মায়ের বুক খালি করবেন? একটা গণতান্ত্রিক দেশে 200 লোকের একটা সাধারণ আন্দোলনে, একটা যুক্তিগত আন্দোলনে 200 লোক মারা যায়, এটাই সভ্য সমাজে মনে হয় আর ঘটে নাই। তাই এরকম ঘটনাকে অব্যাহতি না রাইখা এইটার একটা রাজনৈতিক ফয়সালা করেন, রাজনৈতিক সমাধান করেন। এতে দেশ, জাতি সবাই উপকৃত হইব। আপনাদেরকে আমরা সারা জনম মনে রাখবো।
এমন কিছু করবেন না আপনারা বিদায় নেওয়ার পরে আপনাদের প্রতিপক্ষ যারা আসবে তারা শুধু আপনাদের ঘৃণা মানুষের কাছে বিতরণ করবে, আপনাদের দোষ গুণগুলো মানুষের কাছে বিতরণ করবে, আপনাদের দোষ গুণগুলোর জন্য মানুষকে ধিক্কার দেবে। এমন কিছু করা থেকে সবাই অব্যাহত থাকুন। আর পুলিশের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যারা আজ নিরীহ ভাই বোনদেরকে গুলি করতেছেন, ওইখানে একবার আপনার সন্তানকে দাঁড় করিয়ে দেখেন। একটা মানুষকে গুলি করতে কয়টা গুলির প্রয়োজন হয়? কালকে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে 4 তলার কর্নিশে গিয়ে লুকাইছে, ওইখানেও গিয়েও আপনারা তাকে গুলি করছেন। ছেলেটাকে একটা গুলি করছেন, ওতে তো ছেলেটা মরে গেছে। কয়টা গুলির প্রয়োজন হয় একটা মানুষকে হত্যা করতে? কেন এগুলা করতেছেন? ওই জায়গায় আপনার ছেলেকে মেনশন করে দেখেন না, আপনার কেমন লাগে? যার চলে যায় সে জানে বিচ্ছেদের কি ব্যথা। তাই এগুলা থেকে বিরত থাকুন। কার উপর আঙ্গুল তোলা থেকে বিরত থাকুন। দেখুন নিজের দিকে আরো 4টা আঙ্গুল রয়ে গেছে। তাই আমি বলবো, আমাদের যারা বুদ্ধিজীবী, আমাদের যারা সমাজ বিশ্লেষণ, আমাদেরকে নিয়ে যারা ভাবেন, তারা প্লিজ এই জাতিকে একটা সুস্থ ধারায় নিয়ে আসেন, সবাইকে একসাথে নিয়ে। না হয় এই জাতি পৃথিবীর বুকে একদিন নিস্তেজ হয়ে যাব নিজেদের সাথে নিজেরা যুদ্ধ করে। রক্ত দিয়ে কেনা এদেশ, কেন রক্ত ঝরাবো? স্বাধীনতা এনে দিয়েছিল পূর্বপুরুষেরা, কেন আজ রক্ত আমার ভাইয়েরা ঝরাবে, আমার বোনেরা ঝরাবে? পৃথিবীর কোন সভ্য সমাজে আন্দোলনের জন্য মানুষ মারা যায় এটা আমাদের জানা ছিল না। যে ছেলেগুলা মারা গেছে, এই ছেলেগুলাতে জাতির কি হারিয়ে গেছে এটা জাতি একদিন বুঝতে পারবে। এই ছেলেগুলাকে কখনো ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। তাই এই হানাহারির রাজনীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে একটা সুশৃঙ্খল সমাধান খুঁজুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান, জনগণকে বাঁচান। না হয় এই দেশটা একদিন মিয়ানমার হতে সময় লাগবে না, মিয়ানমারের মতো গৃহযুদ্ধ হয়তো শুরু হয়ে যেতে পারে। যেভাবে পুলিশ রাতে গিয়ে ঘরে ঘরে গিয়ে বলতেছে ছাত্র আছে কিনা, এই ছাত্ররা যেদিন অস্ত্র নেওয়া শুরু করবে সেদিন কিন্তু সেই পুলিশও ভয়ে পালিয়ে যাইবে। পুলিশ আছে দেশে 2 লক্ষ 3 লক্ষ, ছাত্র জনতা আছে কোটি কোটি। এই কোটি কোটি ছাত্র জনতার কাছে 2-3 লক্ষ পুলিশ কোনো ব্যাপার না। তাই আপনাদের ভাইদের বুকে গুলি চালাবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, এই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন।